আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এবার যেহেতু নিজ নিজ স্কুলের শিক্ষক প্রশ্নপত্র তৈরি করবেন, তাই সবার প্রশ্ন ভিন্ন ভিন্ন হবে। এ কারণে তোমাদের প্রশ্ন পাওয়ার কোনো সুযোগ নেই। তবে এনসিটিভি থেকে তোমাদের যে নমুনা প্রশ্নটি দিয়েছে সেটার আলোকেই তোমাদের প্রশ্ন থাকবে। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে এখান থেকেই তোমরা 99% কমন পাবে ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের মেইন ক্লাসটি শুরু করি। অষ্টম শ্রেণী বাংলা বার্ষিক পরীক্ষা চূড়ান্ত সাজেশন। 1 নম্বর, অপারেশন কদমতলী গল্পটি কোন রীতিতে লেখা? অপারেশন কদমতলী এটি রাবেয়া খাতুনের লেখা, এটি একটি চলিত রীতিতে লেখা। এখন এই অধ্যায়টি থেকে তোমাদের আর কিভাবে প্রশ্ন আসতে পারে, এখানে তোমাদের বাক্য দিয়ে বলতে পারে ওই বাক্যটিতে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে, অথবা মানি বা সাধারণ বা ঘনিষ্ঠ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে। যখন তোমরা অপারেশন কদমতলী গল্পটি পড়বে তখন তোমরা সর্বনামটা একটু ভালো করে পড়ে নিবে, আর এর যে শব্দের অর্থগুলো ছিল এই শব্দের অর্থগুলোতে একবার চোখ বুলিয়ে নিবে। এখান থেকে তোমাদের আরও এক ধরনের কোশ্চেন আসতে পারে, বলতে পারে কোনো একটা সাধু রীতিতে বাক্য লিখে দিলে তোমাদেরকে বলতে পারে যে এটি চলিত রীতিতে কনভার্ট করো। 2 নম্বর, কোনটি অল্পপ্রাণ ধ্বনি? ফ, খ, ক, ঘ। অল্পপ্রাণ মহাপ্রাণ এই টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই। তোমরা 20 পেজের ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এই টপিকটা সুন্দর করে পড়ে নিবে। এর তোমরা কি পড়বে, এর যে ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন, অল্পপ্রাণ ব্যঞ্জন, মহাপ্রাণ ব্যঞ্জন, এগুলোর সংজ্ঞা, উদাহরণ এগুলো একদম ছোটস্থ লিখে দিবে। অল্পপ্রাণ ধ্বনি হলো ক। যদি বই দেখে পড়তে এটা তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই এই টপিকটার উপরে আমাদের যে ভিডিও আছে এই ভিডিওটা দেখে নেবে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা বলতে পারবে কোনটা অল্পপ্রাণ ধ্বনি, কোনটা মহাপ্রাণ ধ্বনি, কোনটা ঘোষ ব্যঞ্জন, কোনটা অঘোষ ব্যঞ্জন। 20 পেজের ধ্বনির কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এই টপিকটার সাথে তোমরা 24 পেজে যে তোমাদের উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি আছে সেটাও দেখে নেবে। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের একটা করে এমসিকিউ এখান থেকে থাকবেই। দেখো নিচের কোনটি দন্ত ব্যঞ্জন? ত, থ, দ, ধ দন্ত না, এগুলো হলো দন্ত ব্যঞ্জন, তাই ত হলো দন্ত ব্যঞ্জন। 4 নম্বর, কুমড়োর ক উচ্চারণে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে? আমি তোমাদেরকে যেটা বললাম যে 24 পেজে তোমাদের উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে একটা চার্ট রয়েছে, এই চার্টটা তোমরা অনেক সুন্দরভাবে পড়ে নেবে। ওষ্ঠ, কণ্ঠ, তালু, মূর্ধা এটার কোনটা হবে? উচ্চারণ স্থান অনুযায়ী ক এর উচ্চারণ কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তাই এটা সঠিক উত্তর হলো কণ্ঠ। 5 নম্বর, যাত্রা গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তোমাদের বইয়ে যে গল্পগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, এগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এগুলো দেখে যাবে। এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। যাত্রা গল্পটি যাত্রা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। উদ্বিগ্ন এর সঠিক প্রমিত উচ্চারণ কোনটি? উদ্বিগ্ন। এখানে উদ্বিগ্ন না থেকে তোমাদের আরো বিভিন্ন শব্দ দিতে পারে, যেমন অন্তত, মন্তব্য, এরকম বিভিন্ন শব্দ দিয়ে তোমাদেরকে বলতে পারে যে প্রমিত উচ্চারণ কোনটি হবে। তখন তোমরা সেখান থেকে দেখে সঠিক প্রমিত উচ্চারণটি দাগিয়ে দিবে। 7 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল নিচের কোনটি? 7 মে 1861। তোমাদের বইয়ে যে রাইটারের নামগুলো রয়েছে এই রাইটারগুলোর জন্মসালগুলো একটু দেখে নিবে। আর এটা তো তোমরা ছোট থেকেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে জন্মগ্রহণ করেন। উপমা শব্দের অর্থ কি? উপমা শব্দের অর্থ হলো তুলনা। শব্দের অর্থগুলো প্রতিটা চ্যাপ্টার পড়ার পর শব্দের অর্থগুলোতে অবশ্যই চোখ বুলিয়ে নিবে। 9 নম্বর, কোকিল গল্পটি কি ধরনের লেখা? কোকিল গল্পটি কল্পনা নির্ভর লেখা। 10 নম্বর, অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি শব্দে অনা উপসর্গটি কোন অর্থদোতনা প্রকাশ করে? এখানে অনাযোগ বৃষ্টি, অনা এই উপসর্গটি অভাব অর্থ প্রকাশ করছে। তোমাদের 79 পেজে উপসর্গগুলো ও এর অর্থের দোতনাগুলো ভালো করে পড়বে। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। 13 নম্বর, কদিন ধরে আমার জ্বর লাগছে। এখানে জ্বর কোন ধরনের শব্দ দিত? ধনাত্মক দিত, অনুকার দিত, নাকি পুনরাবৃত্ত দিত? কদিন ধরে আমার জ্বর লাগছে এটি হলো পুনরাবৃত্ত দিত। তোমাদের 90 পেজের শব্দদ্বিত্বগুলো রয়েছে, এই শব্দদ্বিত্বগুলো দেখে নিবে। 12 নম্বর, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। বাক্যে বিধেয়ের সম্প্রসারণ কোনটি? রোজ সকালে, নাকি রনির ছোট ভাই, নাকি টেবিলে বসে, নাকি রোজ সকালে টেবিলে বসে? এখানে বিধেয়ের সম্প্রসারণ হলো রোজ সকালে আর টেবিলে বসে।
কুল ও কুল শব্দের অর্থ কি? এখানে হ্রস্ব উকার দেয়া, এখানে দীর্ঘ উকার দেয়া, দুইটারই উচ্চারণ একই, কুল। কিন্তু হ্রস্ব উকারের জন্য ভিন্ন অর্থ বসবে এবং দীর্ঘ উকারের জন্য ভিন্ন অর্থ বসবে। এখন কুল ও কুল এই শব্দ দুটির অর্থ কি? এই কুল মানে কি তীর, নাকি এই কুল মানে বংশ? এই কুল মানে কি বংশ, নাকি এই কুল মানে জাত? এই কুল মানে কি বংশ, এই কুল মানে কি তীর? এই কুল মানে কি জাত, এই কুল মানে কি বংশ? এটা জানতে হলে তোমাকে সমুচ্চারিত ভিন্ন শব্দ নামে একটা টপিক আছে, এই টপিকটা পড়তে হবে। এটা তোমাদের 96 পেজে আছে। এই কুল মানে হলো বংশ এবং এই কুল মানে হলো তীর। এরকম ওখানে আরো বিভিন্ন শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো তোমাদের অ্যাডমিশন পরীক্ষাতেও আসতে পারে। 14 নাম্বার, তিসি, তুলা, তাল, তারুণ্য এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে কি হবে? এই টপিকটা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা ছিল। তোমরা আমাকে বলেছিলে আপু এটা নিয়ে একটা ক্লাস তৈরি করেন, আমি অনেক সুন্দরভাবে এটা ক্লাস নিয়েছিলাম। তোমাদের যাদের এখনও এটাতে সমস্যা আছে বা তোমরা এখন আমাদের ভিডিওটি দেখোনি, তোমরা আমাদের চ্যানেল থেকে এর ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে এর অভিধানের ক্রমটি কি হবে। এটা সঠিক উত্তর হলো তারুণ্য, তাল, তিসি, তুলনা। 15 নাম্বার, বিবরণমূলক রচনার শিরোনাম দিতে হয় কি অনুযায়ী? বিবরণমূলক রচনার শিরোনাম দিতে হয় বিষয় অনুযায়ী। এতক্ষণ আমি তোমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এটা তোমাদের কোন স্কুলে হোক, এই টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চেন করবে। তাই আমি যে কয়েকটা টপিক এখানে উল্লেখ করেছি, এই টপিকগুলো একদম ভালো করে পড়ে যাবে। তাহলে তোমাদের যে 15টা এমসিকিউ আছে, এই 15টা এমসিকিউ এ তোমরা 100% মার্ক পাবে ইনশাআল্লাহ। এগুলোর বাইরে তোমাদের আর একটা কোশ্চেনও আসবে না। আর এই টপিকগুলো থেকেই তোমরা পরবর্তীতে এক কথায় উত্তর, তারপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট যুক্ত রচনামূলক প্রশ্ন, এগুলোতেও প্রশ্ন পাবে। 16 নাম্বার, বাইরে জরুরি অবস্থা বলতে কি বোঝানো হয়েছে? সরকারি নিষেধাজ্ঞা। 17 নাম্বার, গেরিলা যুদ্ধ কাকে বলে? নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আক্রমণ করা হয় এমন যুদ্ধকে গেরিলা যুদ্ধ বলে। 18 নাম্বার, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী তধ্বনিটির নাম কি? তধ্বনিটির নাম হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। 19 নাম্বার, মাগো ওরা বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাগো ওরা বলে কবিতাটি সাতনরিহার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা পড়ার সময় কোন কাব্যগ্রন্থ, কোন উপন্যাস, এগুলো ভালো করে পড়বে যে এই কবিতাটি বা এই গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। এই যে তোমাদের এই কোশ্চেনটিও তোমাদের ধ্বনির কম্পনমাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনি এই টপিকটা থেকে এসেছে। কবিতাকে কি পরিয়ে দিতে হয়? কবিতাকে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক পরিয়ে দিতে হয়। 21 নাম্বার, কোকিল গল্পে পণ্ডিতেরা কি নিয়ে পুঁথি লিখেন? চীন রাজার প্রাসাদ নিয়ে। 22 নাম্বার, উপসর্গ শব্দের কোথায় বসে? উপসর্গ শব্দের শুরুতে বসে। প্রাকৃতিক ধ্বনির অনুকরণে কোন শব্দ তৈরি হয়? প্রাকৃতিক ধ্বনির অনুকরণে ধনাত্মক দ্বিত্ব তৈরি হয়। উপসর্গ, দ্বিত্ব এগুলো ভালো করে পড়বে, এগুলো তোমাদের এমসিকিউ, এক কথায় উত্তর সবগুলোতেই আসতে পারে। 24 নাম্বার, ছবির মধ্য দিয়ে কিসের প্রতিফলন ঘটে? চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির। 25 নাম্বার, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। রচনামূলক অংশ, এখানে তোমাদের 75 মার্কের পরীক্ষা হবে। ডান পাশে উল্লিখিত সংখ্যা পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তোমরা একটা প্রশ্নের উত্তরে সাধু ভাষা এবং চলিত ভাষা একসঙ্গে লিখতে পারবে না, তোমাদেরকে চলিত ভাষাতেই লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নাম্বার, অপারেশন কদমতলী গল্পটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সাথে সম্পর্কিত? 2 নাম্বার, রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটি কতটুকু প্রাসঙ্গিক? এটা না দিয়ে তোমাদের আরও বিভিন্ন লাইন দিয়ে বলতে পারে এই কথাটি কতটুকু প্রাসঙ্গিক বা এই কথাটি বলতে কি বুঝিয়েছে, এভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। 3 নাম্বার, সবার কথা কেড়ে নেবে বলতে কবি কি বোঝানো হয়েছে? সবার কথা কেড়ে নেবে, এটা মাগো ওরা বলে কবিতা থেকে নেয়া। এখানে সবার কথা কেড়ে নেবে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? 4 নাম্বার, মাগো ওরা বলে কবিতায় মায়ের কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? আমি এখানে তোমাদের যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সাথে এই টপিকগুলো থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। 5 নাম্বার, আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে, রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কথা বলার কারণ কি? 6 নাম্বার, বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো লিখো। এখানে তোমাদের বিবরণমূলক থাকতে পারে, অথবা তথ্যমূলক থাকতে পারে, অথবা বিশ্লেষণমূলক লেখা থাকতে পারে। তোমাদের যে লেখার ভাগগুলো রয়েছে বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, এই লেখাগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাবা। 7 নাম্বার, কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছেন?
8 নাম্বার, প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায়? প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসে ভালো মন্দ দিকগুলো তৈরি করো। এটা কোকিল গল্পটি থেকে তৈরি করা হয়েছে। তোমরা দেখেছিলে একটি প্রাকৃতিক কোকিল ছিল আর একটি কৃত্রিম কোকিল ছিল। কৃত্রিম কোকিলকে কলের কোকিল বলা হতো। তাহলে প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায়? প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো। 9 নাম্বার, অভিধানের বর্ণের ক্রমটি লিখো। তোমাদের এখানে অভিধানের বর্ণের ক্রমটি লিখতে বলতে পারে, অথবা বলতে পারে যে সাধারণ বর্ণের ক্রমটি লিখো, অথবা সাধারণ বর্ণক্রম এবং অভিধানের বর্ণক্রমের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে এই পার্থক্যগুলো উল্লেখ করো। 10 নাম্বার, প্রত্যয় উপসর্গ সমাস কাকে বলে? তোমাদের বলতে পারে প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। উপসর্গ কাকে বলে, উদাহরণ দাও। সমাস কাকে বলে, উদাহরণ দাও। তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবে। দৃশ্যপটহীন রচনামূলক প্রশ্ন। 11 নম্বর, নিচের শব্দগুচ্ছ থেকে সমাসসাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য লিখো। তোমাদের কয়েকটি শব্দ দিয়ে দিবে। এই শব্দগুলো থেকে তোমাদের 5টি সমাসসাধিত শব্দ অথবা প্রত্যয় সাধিত শব্দ অথবা উপসর্গ সাধিত শব্দ খুঁজে বের করতে বলা হতে পারে, এবং যদি সমাসসাধিত শব্দ হয় তাহলে ব্যাসবাক্য উল্লেখ করতে বলতে পারে। যদি উপসর্গ হয় তাহলে বলতে পারে যে এটি কোন অর্থদোতনা তৈরি করছে, এবং প্রত্যয় হলে বলতে পারে যে এটি কৃত প্রত্যয় নাকি প্রকৃত প্রত্যয়। এরকম আমি তোমাদের একটি নমুনা দিয়ে দিয়েছি। 5টি সমাসসাধিত শব্দ খুঁজে বের করো। এখানে আমি প্রশ্নগুলো দিয়েছি অনাবৃষ্টি, মুখচন্দ্র, চতুর্ভুজ, গায়ে হলুদ, পাতিহাঁস, কাজল কালো, আলু সিদ্ধ। এখানকার অনাবৃষ্টি এবং পাতিহাঁস এই দুটো হলো উপসর্গ সাধিত শব্দ। বাকি যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো হলো সমাসসাধিত শব্দ। এগুলো তোমাদেরকে ব্যাসবাক্য লিখতে বলা হয়েছে। 12 নম্বর, তুমি ফুলঝুরি উচ্চ বিদ্যালয়ে পড়ো, তোমাদের বিদ্যালয়ে পাঠাগার নেই। তোমরা চাও তোমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার হোক। এ নিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। এখানে তোমাদের বিবেচ্য বিষয় হলো উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ, চিন্তা ও অনুভূতির প্রকাশ। তোমাদের যে কোনো একটি আবেদনপত্র লিখতে বলা হতে পারে। এটা হতে পারে পাঠাগার নিয়ে, অথবা হতে পারে তোমার বাবা মনে করো সরকারি চাকরি করে, তোমার বাবা ট্রান্সফার হয়ে অন্য একটা জায়গায় গেছে, এখন তোমার একটা টিসি দরকার বা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। অথবা এখানে বলতে পারে যে তুমি হোস্টেলে থাকতে চাও, হোস্টেলের একটা সিটের জন্য তোমাকে আবেদনপত্র লিখতে বলতে পারে। অথবা তোমার বাবা গরিব, তোমাকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে তুমি হচ্ছে যে বেতনটা দিতে হয় এই বেতনটা দিতে পারছো না, এটার জন্য একটা আবেদন লিখতে বলতে পারে। তোমরা তো আবেদনের ফর্মেট জানো যে কীভাবে লিখতে হয়, সেভাবেই লিখে দিবে। 13 নম্বর, নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখো। এখানে তোমাদের প্রমিত উচ্চারণ লিখতে বলতে পারে, অথবা কয়েকটি শব্দ দিল এই শব্দগুলোর বানান লিখতে বলতে পারে। যেমন আমি এখানে তোমাদের প্রমিত উচ্চারণ লিখতে বলেছি কার কার? অন্তত, অসংখ্য, আত্মীয়, ঠেলাঠেলি, মন্তব্য। এখানে তোমাদের কয়েকটি ভুল বানান দিত, দিয়ে বলতো যে এটা শুদ্ধ বানানটি লিখো, তখন তোমরা শুদ্ধ বানানটি সুন্দর করে লিখে দিবে। তারপর 14 নম্বরে বলেছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহার করা হয়েছে তা কারণসহ লিখো। ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে। এ বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক। লোকটি হন হন করে হেঁটে গেল। আজ হাড় কনকনে শীত। রাত্রি গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জলজল করে। এখানে তোমাদের কোন শব্দদ্বিত্ব ব্যবহার করা হয়েছে এটা না বলে বলতে পারতো, তোমাদের বলতে পারতো কয়েকটি শব্দদ্বিত্ব দিত, যেমন মজার মজার, এটা নিয়ে একটি বাক্য তৈরি করো। উড়ু উড়ু দিয়ে বাক্য তৈরি করো। হন হন দিয়ে বাক্য তৈরি করো। তখন তোমরা বাক্য তৈরি করে দিবে। 15 নম্বর, বিবরণমূলক লেখা কাকে বলে? রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায় ব্যাখ্যা করো। এখানে বিবরণমূলক লেখা বলতে পারে, বিশ্লেষণমূলক লেখা বলতে পারে, তথ্যমূলক লেখা বলতে পারে। দিয়ে এটা কোন ধরনের রচনা সে অনুযায়ী এখানে একটি গল্পের নাম বা কবিতার নাম উল্লেখ থাকবে। দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এটি ব্যাখ্যা করো। দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশে মুক্তিকামী জনতা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তারা শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এ সময় তারা সব শ্রেণীভেদ ভুলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদারদের বিরুদ্ধে লড়াই করে। ক নম্বর, অনুচ্ছেদে বর্ণিত দিকটির সঙ্গে সময়ের প্রয়োজন গল্পের কোন দিকটি সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। খ নম্বর, যদি কখনো বহিঃশত্রুর বিরুদ্ধে প্রতিরোধের ডাক আসে তখন সেই প্রতিরোধে তুমি কিভাবে সাড়া দিবে? অনুচ্ছেদ ও সময়ের প্রয়োজন গল্পের আলোকে আলোচনা করো। এখানে তোমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন দিয়েছে, এটা না বলে তোমাদেরকে এই যে আমাদের রিসেন্টলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গেল, এখানে যে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটালাম এটা নিয়ে একটি উদ্দীপক থাকতে পারে, এবং এখানে যে আমাদের শহীদ ভাইয়েরা রয়েছে আবু সাইদ, মুগ্ধ, এদেরকে নিয়ে উদ্দীপক দিয়ে 2টি কোশ্চেন করলো, তখন তোমাদের ওই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। 2 নম্বর, শীতের এক রাতে গ্রামের পাশে শত্রুরা আক্রমণ চালায়। গ্রামের তরুণরা তখন প্রতিরোধ গড়ে তোলে হাতে যা আছে তাই দিয়ে। কুয়াশাচ্ছন্ন মাঠে শুরু হয় তুমুল লড়াই। শত্রুরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে এলেও গ্রামের মানুষ হাল ছাড়েনি। সারা রাত যুদ্ধের পর ভোরের আলোতে দেখা যায় শত্রুরা পিছু ছাড়ছে।
সারা রাত যুদ্ধের পর ভোরের আলোতে দেখা যায় শত্রুরা পিছু হটছে। গ্রামের মানুষ বিজয়ের হাসি নিয়ে দিনটি শুরু করে। ক নম্বর, অপারেশন কদমতলী গল্পের কাহিনী তোমার মনে কী ধরনের অনুভূতি তৈরি করে এবং কেন? 3 নম্বর, চিত্রটি ভালো করে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে? যোগাযোগের কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? এখানে একটি মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি মিটিং চলছে। এই মিটিংটিতে কোন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে এবং এখানকার যোগাযোগের উপকরণ কী কী তা তোমাদেরকে বলতে বলা হয়েছে। এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হলো এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? তোমাদেরকে এখানে যে মাধ্যমটি দিয়েছে এই মাধ্যমটি না দিয়ে আরেকটি অন্য ধরনের মাধ্যম দিতে পারতো এবং এই কোশ্চেনগুলোই করতো, তখন তোমাদের উত্তর আরেক রকম হতো এবং এই মাধ্যমটির জন্য তোমাদের উত্তর আরেক রকম হবে। 4 নম্বরে বলেছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিনা একদিন বসে বসে একটি গল্প পড়ছিল। সে গল্প পড়ার সময় এমন অনেক বিষয় খুঁজে পেল যা আসলে বাস্তবতার সাথে মিল নেই। মৃত মানুষের জীবিত হওয়া, পাখাযুক্ত মানব, কথা বলা কলম ইত্যাদি নানা বিষয়ে পড়ে সে মুগ্ধ হলো। তার ইচ্ছে হলো এরকম কিছু রচনা করবে। ক নম্বর, উপরের লেখায় কোন ধরনের রচনাকে নির্দেশ করে? এই ধরনের রচনার বৈশিষ্ট্যগুলো কি কি? খ নম্বর, মিনার কোন ধরনের গল্প রচনা করার ইচ্ছার প্রকাশ দেখা যায়? ওই ধরনের গল্প রচনা করতে হলে মিনাকে কোন পদ্ধতি মেনে চলতে হবে? যদি মানতে হয় তাহলে সেই পদ্ধতিগুলো লিখো। 5 নম্বর, শুধাও আমাকে, এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ক নম্বর, কবিতাংশে সাম্যবাদী কবিতার কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। খ নম্বর, সাম্যবাদী কবিতায় প্রতিফলিত ভাব এবং প্রদত্ত কবিতাংশের মূল ভাব এক ও অভিন্ন, মন্তব্যটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলোর আলোকেই তোমাদের প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। আর এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পাবে আমি আশা করি। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো এবং আমি যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো ভালো করে পড়ো। এই টপিকগুলোর বাইরে একটা কোশ্চেনও আসবে না ইনশাআল্লাহ। তোমরা ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, এই দোয়া করি। তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।